বাংলাদেশে দু ধরনের লোক আছে, পাগল আর ছাগল। এই দুই দলের লোকের লেখালেখি করে। দুদিন আগেও যারা আমাদের এখানকার ব্যবসায়ী ছিল সামিট গ্রুপ, তারা এখন আমাদেরকে উল্টো হুমকি দেয় যে আমি তোমার দেশের লোক না, আমি সিঙ্গাপুরের নাগরিক, আমি তোমার নামে মামলা করব, কেন তুমি আমার টাকা আটকাচ্ছ। এখনও ধনীরা যখনই দরকার সিঙ্গাপুরের নাগরিক হয়ে যেতে পারে, যখন দরকার তারা যে কোনো দেশের নাগরিক হয়ে যেতে পারে। কয়েক কোটি টাকা হয়ে গেলে পৃথিবীর যে কোনো দেশের নাগরিক হয়ে যাওয়া যায়। ধনীদের ঈশ্বর দরকার, কারণ ধনীদের ঈশ্বর ছাড়া সবই আছে। যে মানুষগুলো প্রাণ হারায় যুদ্ধে, গণ অভ্যুত্থানে, সেখানে প্রত্যেকটা প্রাণ পৃথিবীর বাকি সমস্ত প্রাণের সমান। একটা মৃত্যুর সঙ্গে একটা জগতের মৃত্যু ঘটে যায়। সাহিত্য হচ্ছে সেই জায়গা যেখানে কখনো রক্তের দাগ শুকায় না। পাহাড়পুরে বেহুলার বাসর, ভীমের জাঙ্গাল পাশেই নওগাঁর দিকে, এরকম একই জিনিস যেগুলো আমাদের ভূমিতেই আছে, আমাদেরই হয়তো তৈরি করা। এগুলো সেই জিনিসগুলো এখন আমরা মাটি খুঁড়ে খুঁড়ে বের করি, এবং আমাদের এই পূর্বপুরুষের তৈরি করা সেই ভগ্ন স্তূপগুলো কেন ছিল, কী কারণে তৈরি হয়েছিল, আমরা এখন আর জানি না। তো মানুষ যখন ইতিহাস চর্চা করে তখন একটা বিস্ময়কর ব্যাপার ঘটে কি, যে আমরা নিজেরা যা করেছি এককালে, আমরা নিজেরাই সেগুলোকে এখন আর বুঝতে পারছি না। আমরা ইতিহাস চর্চা করি মানে যা আমাদের নিজেদের হাতে তৈরি, তাকে আমরা নিজেরাই এখন আর বুঝতে পারি না, আমরা সেগুলোকে বুঝতে চাই। সেই জায়গা থেকে যদি একই সঙ্গে ভেবে দেখেন যে আমাদের এই ভারতবর্ষের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, এই ইতিহাসকেও যেন এখন আমরা বুঝতে পারি না। আমরা যখন নিজের দিকে তাকাই তখন আমরা বুঝতে পারি না যে এই দেশ কোথায় ছিল 70 বছর আগে, 78 বছর আগে, 100 বছর আগে। তখন কি যারা এই দেশের বাসিন্দা ছিলেন, এই ভূমির বাসিন্দা ছিলেন, তারা কি জানতেন যে একসময় বাংলাদেশ নামে আলাদা একটা দেশ হবে? অথবা এখন আমরা যারা আছি, আমরা কি জানি যে একসময় আমাদের বাবারা, আমাদের পিতামহ যারা ছিলেন, তারা চাইলেই এখান থেকে কাশ্মীর চলে যেতে পারতেন, লাহোর চলে যেতে পারতেন। দেশটা ভাগ হয়ে গেল, ভাগ হওয়ার ফলে একটা সুবিধা হয়েছে, যারা ধনী তারা আগেও যেমন পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারতেন, এখনও তারা পারে। দরিদ্র মানুষগুলো একটা ঝামেলা হয়ে গেছে, যে কোনো নোয়াখালীর একটা লোক আগে লাহোর চলে যেত কাজের খোঁজে, চলে যেত পেশোয়ার। প্রচুর পরিমাণ লোক নোয়াখালী থেকে যেতেন রেঙ্গুনে। শরৎচন্দ্রের গল্পের মধ্যে পাবেন, বিভূতিভূষণের গল্পের মধ্যে, স্মৃতিকথার মধ্যে, ভ্রমণ কাহিনীর মধ্যে এগুলো উল্লেখ পাবেন। ওই গরিব মানুষগুলোর কিন্তু মাথায় বাড়ি পড়ল। তারা এই যে ছোট 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 দেশ নামে কতগুলো ভাগ হয়ে গেল, এই ভাগের চৌহদ্দির মধ্যে তারা আটকা পড়ে গেলেন। তারা এখন আর কোথাও যেতে পারেন না, একটা ছোট্ট জায়গার মধ্যেই তাদেরকে আটকে পড়ে থাকতে হয়। ধনীদের সমস্যা নেই, তারা আগেও যে কোনোভাবে যে কোনো সময় পুরো পৃথিবী তাদের করতলের মতো রাখা ছিল। এখনও এই পৃথিবী তাদের করতলেই যে রাখা আছে, সেটা বুঝতে হলে তো আপনাদেরকে আর কষ্ট করতে হয় না। আপনারা জানেন যে দুদিন আগেও যারা আমাদের এখানকার ব্যবসায়ী ছিল সামিট গ্রুপ, তারা এখন আমাদেরকে উল্টো হুমকি দেয় যে আমি তোমার দেশের লোক না, আমি সিঙ্গাপুরের নাগরিক, আমি তোমার নামে মামলা করব, কেন তুমি আমার টাকা আটকাচ্ছ। ওই টাকাগুলো কিন্তু আমাদের কাছ থেকেই মেরে দেয়া। সে কিন্তু যখনই ঝামেলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে সিঙ্গাপুরের নাগরিক হয়ে গেল। এখন সে আন্তর্জাতিক আদালত দিয়ে আপনাকে হুমকি দেয় যে আমার টাকা কেন তুমি আটকাচ্ছ, আমি তো তোমার দেশের লোক না। এখনও ধনীরা যখনই দরকার সিঙ্গাপুরের নাগরিক হয়ে যেতে পারে, যখন দরকার তারা যে কোনো দেশের নাগরিক হয়ে যেতে পারে। কয়েক কোটি টাকা হয়ে গেলে পৃথিবীর যে কোনো দেশের নাগরিক হয়ে যাওয়া যায়। আর যদি আপনার টাকা না থাকে, আপনি যদি ধনী না হন, তাহলে আপনি ভূমধ্য সাগর পার হয়ে ইউরোপে ঢুকবার পথে কোনো একটা ছোট্ট ট্রলারের মধ্যে গাদাগাদি করে সমুদ্র পার হয়ে অন্য একটা দেশে যাওয়ার পথে, ঠিক যেমন করে বদ্ধ একটা কৌটার মধ্যে ব্যাঙকে ঢুকিয়ে বদ্ধ করে ঝাঁকিয়ে মারা হয়, সেরকমভাবে আপনি অসহায়ভাবে মৃত্যুবরণ করতে বাধ্য। ফলে যখন আমরা দেশ ভাগটা নিয়ে আলোচনা করছি, অথবা যখন আমরা যে কোনো ইতিহাস নিয়ে আলোচনা করি, তখন আসলে এই প্রশ্নটা মাথায় রাখা উচিত যে এই ইতিহাসটা আসলে কার দৃষ্টিকোণ থেকে আমরা দেখব, কার দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখব। আর
যখন আমরা বলছি যে দেশভাগের কথা, দাঙ্গার গল্প, সাহিত্যে দেশভাগ, সেখানে আরেকটা প্রশ্ন কিন্তু আসে। ইতিহাসের মধ্যে তো প্রচুর তথ্য আছে, উপাত্ত আছে। এই তথ্য উপাত্ত বাদ দিয়ে আমরা কেন সাহিত্যের মধ্যে দেশভাগ খুঁজতে গেলাম? এটাও তো একটা ব্যাপার না? সাহিত্য তো কি, মানে লেখালেখি যারা করে, বাংলাদেশে দু ধরনের লোক আছে, পাগল আর ছাগল। এই দুই দলের লোকের লেখালেখি করে। পাগল হচ্ছে যারা যশের পাগল, বলতেন যে ঈশ্বরের দরকার দুই ধরনের লোকের। ধনীদের ঈশ্বর দরকার, কারণ ধনীদের ঈশ্বর ছাড়া সবই আছে, তো ঈশ্বর আর থাকবে না কেন, তাদের এটাও দরকার। আর দরিদ্রদের ঈশ্বর দরকার, কারণ তাদের ঈশ্বর ছাড়া আর কিচ্ছু নাই। এখন ওই যে দুই ধরনের লোক লেখালেখি করে বললাম না, পাগল আর ছাগল। পাগলরা হচ্ছে যশাকাঙ্ক্ষী, যশ চাই তাদের, সবই তো তাদের হয়ে গেছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারা সিঙ্গাপুরের নাগরিক, কানাডার নাগরিক, এখন তাদের সবই আছে। একটু লেখক খ্যাতি হলেও মন্দ হয় না। এখন লেখক খ্যাতির জন্য তারা লেখে, তারা হচ্ছে যশের পাগল। আর কিছু লোক আছে যারা নিতান্তই ছাপোষা মানুষ, এরা চাকরি থেকে মুক্তি পায় না, সপ্তাহে 6 দিন তারা কাজ করে, দিনে 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করে, কিন্তু তারপরেও তারা এমন ছাগল, লেখালেখি না করে থাকতে পারে। আমি দ্বিতীয় গ্রুপের মধ্যে আমি নিজে পড়ি, ফলে তাদের ব্যাপারে আমি ভালো জানি। ওই ছাগল দলের মধ্যে আমিও পড়ি। তো এই পাগল আর ছাগলের মধ্যে দিয়ে কেন আপনি দেশভাগের মতো একটা ঐতিহাসিক ঘটনাকে পাগল অথবা ছাগল, এই দুই দলের কোনো এক দলের কাছ থেকে আপনি কেন দেশভাগ নিয়ে শুনতে আসেন? কারণ আমার মতে একটা আছে, ইতিহাস একাডেমিতে যখন ঢুকে যায়, যে একাডেমি বাইরের লোককে এমনকি রাস্তাটাও ব্যবহার করতে দিতে রাজি না, তো সেই একাডেমি মানুষের জীবনকে সংখ্যা বানিয়ে ফেলে, নিতান্ত সংখ্যা। তারা তর্কাতর্কি করবে 3 লাখ না 30 লাখ, যেন 3 লাখ লোক হত্যা করলে অপরাধটা কম হয়ে, কারণ এখানে এটা একটা সংখ্যা মাত্র তার কাছে। ফলে 3 লাখ না 30 লাখের তর্ক করে সে কি বোঝাতে চায় আল্লাহ মালুম। 3 লাখ লোক হত্যা করলে কি অপরাধ কম হয়ে গেল? গল্পটা হচ্ছে কীরকম, যে জর্জ বুশ একবার বলছেন যে আমি ইরাক আক্রমণ করব, সমস্ত কিছু ধ্বংস করে দেব, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যা যা আছে সব ধ্বংস করে দেব, এবং বাগদাদের জাদুঘরের সামনে একটা সাইকেলে পাম্প ছেড়ে দেবো। লোকজন সবাই বলে কেন প্রেসিডেন্ট আপনি পাম্প ছাড়বেন কেন? এর জন্যই ছাড়বো যে 2 লাখ লোক মেরে ফেলবো, এটা তোমাদের মাথায় আসলো না। সাইকেলের পাম্প কেন ছাড়বো, এটা নিয়ে তোমাদের প্রশ্ন। তো সাইকেলের পাম্প ছাড়াটাই হচ্ছে একাডেমির কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার। 2 লাখ লোক যে মেরে ফেলবে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার না, কেন সাইকেলের পাম্প ছেড়ে দেবেন জর্জ বুশ, এটা নিয়ে একাডেমি খুবই দুশ্চিন্তিত থাকে। কিন্তু ভেবে দেখুন, প্রত্যেকটা জীবন যে মানুষগুলো প্রাণ হারায় যুদ্ধে, গণ অভ্যুত্থানে, নিজের মুক্তির দাবি করতে গিয়ে যারা প্রাণ হারায়, সেখানে প্রত্যেকটা প্রাণ পৃথিবীর বাকি সমস্ত প্রাণের সমান। কোনো প্রাণের মূল্য পৃথিবীতে অন্য কোনো প্রাণের চাইতে কম মূল্যবান নয়। বলতেন না যে একটা মৃত্যুর সঙ্গে পুরো একটা পৃথিবী ধ্বংস হয়ে যায়? প্রত্যেকটা প্রাণের সঙ্গে, একটা মৃত্যুর সঙ্গে একটা পৃথিবীর মৃত্যু ঘটে। এই যে একটা প্রাণ, যে প্রাণের মূল্য লক্ষ লক্ষ প্রাণের, যে কোনো প্রাণের সমান, এই মূল্যটা প্রথাগত ইতিহাস বুঝতে পারে না। প্রথাগত বিদ্যায়তনিক কাঠামো, কঠিন একটা শব্দ বললাম না, বিদ্যায়তনিক, এর মধ্যে স্পষ্টভাবে বলতে পারাও তো একটা ব্যাপার না? বিদ্যায়তনিক, এটার ইংরেজিটা কি জানেন তো? অ্যাকাডেমিক। অনেক সহজ না? আচ্ছা, মানে আমাদের বাংলা চর্চা করতে গিয়ে আমরা গণ্ডগোলে পড়ে যাই, যে আমরা কি চর্চা করি বুঝতেই পারছেন যে আমরা এখনো পরিভাষাগুলো দাঁড় করাতে পারলাম না। দাঁড় করানোর কারণও আছে। আপনি যদি আপনার পেটের খাবারটা কোত্থেকে আসবে, এটা যদি আপনার নিজের এখতিয়ারে না থাকে, নিজের অধিকারে না থাকে, আপনি কী ভাষায় কথা বলবেন সেটাও আপনার অধিকারে থাকবে না। তখন আপনার মনে হবে যে কিভাবে কোন ভাষা জানলে পেটের খাবারটা আগে আসবে। এতদিন ইংরাজি ছিল, ইদানিং কোরিয়ান শিখছে সবাই, চাইনিজও শিখছে। বাঙালি শিখলে কোনো লাভ নেই বাংলা শিখলে। ফলে কেন আপনার বাংলা ইতিহাস চর্চা হবে? কেন আপনার বাংলা বিদ্যায়তনিকের যে ইংরেজি হচ্ছে অ্যাকাডেমিক, অথবা অ্যাকাডেমিক যে আসলে বিদ্যায়তনিকের চাইতে সহজ? তার কারণ তো একটাই, আমি যে ভাতটা খাই, যে খাবারটা জোগাড় করি, ওই খাবার জোগাড়ের অধিকারটা, এখতিয়ারটা আমার নিজের হাতে নেই। ফলে আমার ভাষাও আমার নিজের হাতে নেই। খুব সোজা হিসাব। তো যাক, ইতিহাস একাডেমি মানুষের প্রাণকে একটা সংখ্যা বানিয়ে ফেলে। যে প্রাণ যে মৃত্যুর সঙ্গে
একটা পরিবার ধ্বংস হয়ে যায়। এই মৃত্যুর সঙ্গে একটা জগতের মৃত্যু ঘটে যায়। এইটা প্রথাগত কাঠামোগত ইতিহাস ধারণ করতে পারে না। সে 2 লাখ লোকের মৃত্যুর চাইতে জর্জ বুশের সাইকেলের পাম্প ছাড়াকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে। কারণ জর্জ বুশ কেন সাইকেলের পাম্প ছাড়লেন এটা নিয়ে গবেষণা করতে পারলে পিএইচডি হওয়ার সম্ভাবনা আছে, তাই না? অথবা জার্নালে একটা লেখা ছাপা হলে অধ্যাপক হওয়ার পথে 1 ধাপ এগুলোর সুবিধা আছে। ফলে তার কাছে এগুলো গুরুত্বপূর্ণ না। তার কাছে প্রাণ মানে একটা সংখ্যা, মৃত্যু মানে একটা সংখ্যা, আর কিছু নয়। কিন্তু মানুষ তো বেঁচে থাকে, জীবিত থাকে। যে মানুষটা মারা গেলেন, যে মানুষটা এখনো পেটের ভেতর পায়ের ভেতর গুলি নিয়ে কাতরাচ্ছেন, সরকারের কাছ থেকে সহযোগিতা পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন, তার বেদনা, তার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা ইতিমধ্যেই কি একটা সংখ্যা হয়ে গেছে? বোধহয় ইতিমধ্যে একটা সংখ্যা হয়ে গেছে। ফলে আপনাদের কি মনে হয় না যে মাত্র কয়েকদিন আগে যেটা ছিল একটা দুর্দান্ত মানুষের প্রচণ্ড রকমের অভ্যুত্থান, বিস্ফোরণ, এই অল্প কয়েকদিনের মধ্যে সেটা কতগুলো সংখ্যায় পর্যবসিত হয়ে যাচ্ছে? ফলে এগুলোকে ধারণ করবে কে? এই বেদনাকে ধারণ করবে কে? এই প্রাণকে, এই প্রাণের আহুতিকে, ওই পরিবারগুলোর সর্বস্ব নেই হয়ে যাওয়াকে কে ধারণ করবে? সংখ্যা, পত্রিকা, শুষ্ক ইতিহাস? না, ওগুলোকে ধারণ করতে পারে একমাত্র সাহিত্য। সাহিত্য হচ্ছে সেই জায়গা যেখানে কখনো রক্তের দাগ শুকায় না, ওইখানে রক্তের দাগ চিরকাল তাজা থাকে। যে কারণে কার্ল মার্কস বারবার তার ইতিহাস রচনার ক্ষেত্রে, ইউরোপের ইতিহাসকে বোঝানোর ক্ষেত্রে যতটা প্রবল পরিমাণে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে বসে তথ্য ইতিহাসের উপাত্ত খুঁজে বেরিয়েছেন, সমানভাবে তিনি গুরুত্ব দিয়েছেন বালজাকের লেখাকে, বালজাকের উপন্যাসকে। তার লেখার মধ্যে বারবার ফেরত এসছে ম্যাফিস্টোফেলিসের কথা, ডক্টর হাউসের কথা, বারবার ফিরে এসছে বাইবেল থেকে, বারবার ফিরে এসেছে গেটে থেকে, বারবার ফিরে এসেছে ভার্জিল থেকে, সাহিত্যের উপাদানগুলো। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হয় সাহিত্যের কাছে, ফিরে আসতে হয় সেই জায়গায় যেখানে কখনো রক্তের দাগ শুকায় না, যেখানে মানুষ শুধুমাত্র সংখ্যা হয়ে যায় না। এখন আমরা এই জায়গাটা থেকে কিন্তু একটা চমৎকার প্রশ্ন তৈরি করতে পারি যে আমাদের এখানে বারবার যে আমরা মুক্তির জন্য লড়াই করেছি, আমাদের এই জনগোষ্ঠীর মানুষেরা, তাদের সেই লড়াইগুলো আমাদের সাহিত্যে কতটা জীবন্তভাবে টিকে রাখতে পেরেছি আমরা? এই প্রশ্ন কিন্তু আমাদেরকে করতে হবে। এই প্রশ্ন আমাদের উত্তর পাওয়া দরকার। কেন দরকার? দরকার এই জন্য যে মার্কস বলতেন না গুরুত্বপূর্ণ কথা, যে ভাষা হচ্ছে চেতনার শরীর। আপনার ভাষায় যদি আপনার আকাঙ্ক্ষা ধারণ আপনি করতে না পারেন, আপনার গল্পে, আপনার ইতিহাসে, আপনার উপন্যাসে, আপনার গানে যদি আপনার ইতিহাসকে আপনি ধারণ করতে না পারেন, তার মানে আপনার চেতনার মধ্যে আপনি আপনার আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারেননি। সুতরাং আপনার গল্পে, আপনার উপন্যাসে আপনার ইতিহাস কেমনভাবে উঠে এসছে, এটা শুধুমাত্র গল্প বা উপন্যাসের ব্যাপার নয়, এটা শুধুমাত্র সাহিত্যের ব্যাপার নয়, এটা হচ্ছে আপনি আপনার আকাঙ্ক্ষাকে, যে আকাঙ্ক্ষাকে বুকের মধ্যে নিয়ে আপনি বারবার নিজেকে মুক্ত করবার জন্য লড়াই করেছেন, সেই মুক্তির আকাঙ্ক্ষাকে আপনি আপনার চৈতন্যের মধ্যে কতটা ধারণ করতে পেরেছেন তার প্রমাণ পাওয়া যাবে আপনার গল্পে, আপনার সাহিত্যে, আপনার গানের মধ্যে। সুতরাং গল্প বা উপন্যাস শুধু গল্প উপন্যাস নয়, একটা জাতি তার আকাঙ্ক্ষাকে কতটা তার চৈতন্যে ধারণ করতে পেরেছে সেটার বোঝাপড়ার জায়গা তার সাহিত্য। ফলে আমরা যখন দেশভাগের সাহিত্যের কথা বলতে আসছি, দাঙ্গার গল্প বলতে আসছি, এই জিনিসটা আমি দেখিনি আগে মেঘ। চমৎকার একটা ব্যাপার, কোনো একজন এই বইটা পুরোপুরি উল্টে পাল্টে দেখেছে, সাদাত হাসান মান্টোর কালো সীমানা নামের বইটা। এটা ভেবেই আমার ভালো লাগছে, কারণ মান্টো প্রায় ক্লাসিকের পর্যায়ে পৌঁছে গেছে। এবং ক্লাসিকের সংজ্ঞা আপনারা জানেন তো, ক্লাসিকের সংজ্ঞা হলো
যে বইয়ের কথা সবাই বলে কিন্তু কেউ পড়ে না, তো ওইটা হচ্ছে ক্লাসিক। ওই হিসেবে রবীন্দ্রনাথও ক্লাসিক মনে হয় নাকি? মান্টো তো ক্লাসিক হয়ে গেছেন। না, এটা ভুল বললাম, এই বইটার কিন্তু প্রায় 6-7টা না জানি আরও বেশি এডিশন হয়ে গেছে। আর প্রকাশকরা এতই কম রয়্যালিটি দেয় যে আমরা আগ্রহও থাকে না কয়টা এডিশন হলো এটা জানার। তো যাক, মান্টো। আমাদের আলোচনায় আসবেন ইন্তেজার হুসেন, নাম জানেন ইন্তেজার হুসেনের? আমাদের আলোচনায় আসবেন গুলজার। গুলজারের নাম বোধহয় অনেকেই জানে, সবচেয়ে বেশি না? হিন্দি গান শোনান? হিন্দি গান বলতে কিছু নেই তো, মানে যেটাকে উর্দু গান বলে, এটা উর্দু তো বলা মুশকিল, কারণ যে ভাষাটা আসলে ছিল সেটা হিন্দিও না উর্দুও না, হিন্দুস্তানিও না। হিন্দুস্তানি বলতে ইংরেজিটা। মির্জা গালিবের সিরিজও জানেন না অনেকে? হ্যাঁ, অনেকেই জানে না। এখন যাক, আমরা এমনিতে দুর্নাম আছে, ফেসবুকে এগুলো যায় তো, তলায় অনেকে মন্তব্য করে, আমি এগুলো মন দিয়ে পড়ি। তো কিছু লোক খুব প্রশংসা করে, যারা প্রশংসা করে আমি স্ক্রল টেনে দেখেছি, তারা আমার আলোচনাতে আমি 2 ঘন্টার কম জেনারেলি থামি না, আপনারা ভয় পাবেন না। তো আমি তো অনেকক্ষণ ধরে বলি, দেখি যারাই প্রচুর প্রশংসা করছে তারা সবাই আলোচনার শুরুর 5 থেকে 7 মিনিটের মধ্যে প্রশংসাগুলো করেছে, তার মানে কেউই আলোচনাটা শুনিনি। ফলে যে যত প্রশংসা করে আমি বুঝি যে ও সবচেয়ে কম শুনেছে। কিছু কিছু লোক আবার অনেকক্ষণ শোনে, তারা আবার বলে যে আসল কথা কই। মুশকিল হচ্ছে আসল কথা কি তো আমি নিজেও জানি না, আসল কথাটা কই। এখন ওরা ভাবে যে যেহেতু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যুগ, 5 থেকে 7 মিনিটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কয়েকশো কোটি টাকার প্রজেক্ট পাওয়া যায়, আর আমি 1 টাকাও পাওয়া যাবে না, 2 ঘন্টা ধরে বক বক করে যাচ্ছি। তো ওদের কাছে খুব বিরক্ত লাগে যে এত কথা কিসের, আসল কথা কই, এত কথা ঘুরে বলেন কেন, এক কথা বারবার বলেন কেন। তো তাদেরকে আমার মনে হয় যে শ্রীরামকৃষ্ণ উনি গল্প করতেন তো বাঙালির মধ্যে শ্রেষ্ঠ রসিক শ্রীরামকৃষ্ণ। তো ওনার একজন ভাগ্নে ছিল, বলতেন হৃদয়নাথ। তো উনি বলতেন, মামা তুমি তোমার গল্পগুলো একই গল্প বারবার বলো কেন, একই গল্প এক এক জায়গায় তুমি বারবার বলতে থাকো এই গল্প। শ্রীরামকৃষ্ণ আপনার মুখটুক খারাপ ছিল একটু, তো রামকৃষ্ণ বলতো, শালা আমার গল্প আমি বলবো, একবার বলবো 100 বার বলবো, তোর কী রে? তো আমিও বলি আমার কথা তো আমিই বলবো, একবার বলবো 100 বার বলবো, বারবার বলবো, যার শোনার ইচ্ছে সে শুনুক, না শুনলে কেউ বাধাও তো দিচ্ছে না, তাই না? এখন মান্টোর কথা আসবে, আসবে ইন্তেজার হুসেনের কথা, আসবে গুলজারের কথা। কেন আসবে? কারণ দাঙ্গার গল্প বলতে গিয়ে আমরা পাঞ্জাবি গল্পের প্রসঙ্গ টানতে পারতাম, আমরা বাংলা গল্পের প্রসঙ্গ টানতে পারতাম, আমি টানবও বটে। আমরা টানতে পারতাম একই সঙ্গে আরও কয়েক ভাষা, দক্ষিণী ভাষাতেও দেশভাগ নিয়ে গল্প লেখা হয়েছে। কৃষ্ণচন্দ্র তো আসবেনি, কিন্তু আমি বেশি গুরুত্বটা দিচ্ছি উর্দু গল্পের মধ্যে, উর্দু সাহিত্যের মধ্যে। কেন? কারণ এই দেশভাগ নিয়ে উর্দু সাহিত্যের একটা আলাদা শাখাই তৈরি হয়ে গেছে।